নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আবার লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন আপনাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে, এবং যদি কোনো আপনারা বিউটি ব্যাপারেও যদি আপনারা কোনো স্কিন বা হেয়ারের যদি কথা বলতে চান সে বিষয়েও ডাক্তারবাবু অবশ্যই জানাবেন। এবং সব রকম চিকিৎসা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি এবং কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে একেবারে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, যেটা একেবারে প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ দ্বারা মানুষ ভালো আছেন এবং সুস্থ আছেন। সবচেয়ে বড় কথা, সুস্থ সবল সতেজ জীবন তারা ফিরে পাচ্ছেন, যার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। যেটা হয় আয়ুর্বেদ চিকিৎসা, অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয় যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, একটা কাটা ছেঁড়ার ব্যাপার থাকে এবং বিভিন্ন কেমিক্যালস দিয়ে সেই ঔষধগুলো তৈরি হয়। সেটা একেবারেই কিন্তু নয়। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই রকম রেজাল্ট দিচ্ছে, একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, যেটার মাধ্যমে আপনি একটা খুব সুন্দর সুস্থতার জায়গা পাচ্ছেন, যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যার মাধ্যমে আপনি কি বলবো কাটা ছেঁড়া অপারেশনের জায়গা নেই, যেটা ক্ষেত্রে আমরা একটু ভয় ভীতি পাই যে বাবা অপারেশন, সেটাও যে একবারে ভালো হবে সাকসেস হবে তারও কোনো কথা নেই। দ্বিতীয়বার তৃতীয়বার করেও কিন্তু অনেকে ফেলিওর হয়েছে। তা আমরা সেই কন্ট্রোভার্সির মধ্যে যাব না, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের কি দিচ্ছে, তার বেনিফিটেড আপনারা কতটা, সে বিষয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসকরা আমাদের সঙ্গে থাকেন। তারা কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দেন প্রত্যেকটা রোগ সম্পর্কিত, আমাদের শরীরের যে প্রত্যেকটি অর্গানের কতটা ভূমিকা, সেগুলোকে যদি আমরা একটু ভালো রাখি তাহলে কিন্তু আমরা সুস্থ জীবন লিড করতেই পারি। আজকে কিন্তু সেইভাবে আমরা আলোচনা রেখেছি, ব্যথা নিয়ে আলোচনা রেখেছি। এটা যদিও একটা কমন প্রবলেম বা কমন ফ্যাক্টর, বা এই ব্যথায় অনেকেই নানানভাবে ভুগছেন, কিন্তু বিভিন্ন ব্যথার যে কিভাবে আমরা উপশম পাবো, তার আগে থেকে কিভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করবো যাতে কোনো রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা হবে। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আসুন আমরা জেনে নিই তার কাছ থেকে যে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবো। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম ব্যথাটা বড় একটা যন্ত্রণাদায়ক, ভীষণ পেইনফুল লাইফ। মানে যে কোনো কাজে কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারি না, ব্যথার দিকেই আমাদের মনটা সেদিকে উপনিবেশ হয়ে যায়। তা আমরা আজকে একটু জানবো যে বিভিন্ন আমাদের শরীরের জয়েন্ট পেন থেকে শুরু করে বিভিন্ন ব্যথা, যদিও শীত অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তবুও যেন এই প্রকোপে এই ওয়েদারেও যেন আমাদের শরীরে নানান রকমের ব্যথা, শরীর ঘুম থেকে উঠলে একটা ব্যথা তৈরি হয়, বা যে কোনো জয়েন্টে আমাদের ব্যথা তৈরি হয়। এইগুলো কেন হয়, তার সিমটম গুলো কি কি কারণে হয়, আপনার কাছ থেকে ডিটেলস জানবো। দেখুন, ব্যথা যে কোনো সময়ে হতে পারে। বিশেষ করে আমি যে কথাটা বলছি, আমরা আলোচনা করছি আজকে জয়েন্ট পেন নিয়ে। আমাদের যে হাড় আছে, হাড়ের যে জয়েন্ট, যে দুটো হাড় যে জায়গাটায় গিয়ে মিশছে, এরকম আমাদের শরীরে অনেক এরকম জয়েন্ট আছে, হাড়ের জয়েন্ট আছে। তো এই বিভিন্ন জয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং তার আলাদা আলাদা নামও আছে। যেমনি ধরুন ঘাড়ের জয়েন্টে, যে ঘাড়ের যে হাড়গুলো আছে সেখানে যদি আমাদের ব্যথা হয়, দেখা যায় সেখানে একটা রোগ হয় যেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আবার যখন এই ব্যথাটাই কোমরের আসে, যে কোমরের যখন হাড়ের মধ্যে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মেরুদণ্ডের হাড়ের পুরোটা ধরেই কিন্তু একটা সমস্যা হয়, যেখানে হাড়ের কি হয়, হাড়গুলো একসাথে ফিউজড হয়ে যায়, মানে মিলে যায়। মানে এগুলো ছোট ছোট হাড় আলাদা আলাদা করা আছে, তো কিন্তু ওগুলো দেখা যাচ্ছে একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, মানে একটা হাড় মনে হচ্ছে, মানে স্টিফনেস হয়ে যাচ্ছে সেই জায়গাটায়। সেটাকে যেমনি আমরা বলছি অ্যানকিলোজিং স্পন্ডিলোসিস। এরকম আলাদা আলাদা কিন্তু নামে আছে। আবার ধরুন হাঁটুর মধ্যে যে হাড়টার রোগ হয় বা ব্যথা হয়, যেই রোগটা হয় সেটাকে আমরা কি দেখতে পাই, যে অস্টিও আর্থারাইটিস। এগুলো হচ্ছে জেনারেলি আমরা দেখতে পাই। তার সাথে সাথে আরেকটা বড় ব্যাপার আছে, যেটা আয়ুর্বেদায় বলা হচ্ছে আমবাত, সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিস। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আর অন্য ব্যথাগুলো যেভাবে শরীরের মধ্যে শুধু জয়েন্ট এফেক্ট করে,
এই রিউমেটয়েড আর্থ্রাইটিস কিন্তু শুধু জয়েন্টে এফেক্ট করে না, জেনারেলি ও ছোট জয়েন্টগুলোতে এফেক্ট করে সাধারণভাবে। ধরুন আঙুলের জয়েন্টে, রিস্টের জয়েন্টে, এইগুলো জায়গায় কিন্তু ও মেইনলি টার্গেট করে বা রোগটা তৈরি হয়। কিন্তু এই রোগটা কিন্তু এই স্পন্ডেলাইটিস, অস্টিওআর্থারাইটিসের থেকে অনেকটা আলাদা এবং অনেক বেশি ক্ষতিকারক। সেটা কি হয় দেখুন, এই যে রিউমেটয়েড আর্থারাইটিস, এই রিউমেটয়েড আর্থারাইটিসকে বলে মডার্ন সায়েন্সে যে এটাকে একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে কি? যে অটো ইমিউন ডিজিজ মানে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটাই আমাদের শরীরের এগেনস্টে গিয়ে কাজ করে এবং সেখানে রোগের সৃষ্টি করে। তো এই যে অটো ইমিউন ডিজিজ, তো এই রোগটা কোথায় মেনলি হয়? যেখানে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো আছে হাড়ের, সেখানে কি করে আমাদের যে সাইনোভিয়াম আছে, মানে জয়েন্টের যে একটা একটা কভারিং থাকে, মানে একটা ক্যাপসুলের মতো থাকে, যেই জায়গার ভেতরে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডগুলো কি করে আমাদের জয়েন্টগুলোকে লুব্রিকেন্ট করে রাখে, মানে পিচ্ছিল করে রাখে, যাতে স্মুথলি আমরা হাতগুলো নাড়াতে পারি, জয়েন্ট যে কোনো জয়েন্ট নাড়াতে পারি, যে যাতে ঘষা না খায় হাড়ে হাড়ে, ঠিক আছে? তো এই কাজটা সেইটাকে অ্যাটাক করে নষ্ট করে। এবং শুধু তাই নয়, এই জয়েন্টগুলোর পাশাপাশি রিউমেটয়েড আর্থারাইটিস কিন্তু দেখা গেছে যে আমাদের লাংসে এফেক্ট করতে পারে, চোখে এফেক্ট করতে পারে, হার্টে এফেক্ট করতে পারে। এত কিন্তু ডেঞ্জারাস, কারণ এই যে রোগটা, এটা কিন্তু জাস্ট ডাইরেক্ট ব্লাডে গিয়ে কাজ করে। শুধু যদি জয়েন্টের মধ্যে থাকতো তাহলে ও অন্য অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারতো না, ঠিক আছে? তো কিন্তু দেখা যাচ্ছে ও অনেক এক এক সময় খুব কন্ডিশন এত খারাপ হয়ে যায় পেশেন্টের, যে সেখানে হার্টে অ্যাটাক করে নিচ্ছে, লাংসে অ্যাটাক করছে, তারপর চোখে অ্যাটাক করেছে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু অর্গানে কিন্তু এটা এফেক্ট করছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এটা কতটা ক্ষতিকারক। তার সাথে সাথে দেখা যাবে যে রিউমেটয়েড আর্থারাইটিসের কিছু লক্ষণ আছে, দেখবেন সিমটমগুলো কি। এই রিউমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে জয়েন্টগুলো ফুলে যাবে এবং তার সাথে সাথে সেই জায়গাটা গরম হয়ে থাকবে একদম। আপনি যদি টাচ করেন দেখতে পাবেন গরম আছে জায়গাটা, লাল হয়ে থাকবে। তার সাথে সাথে যে কোনো ব্যথার ক্ষেত্রেই আমরা দেখতে পারি, ওটা অস্টিও আর্থারাইটিস হোক বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস হোক, লাম্বার স্পন্ডিলোসিস হোক, বা ধরুন এই রিউমেটয়েড আর্থারাইটিস হোক, কি হয় সেই জায়গার মুভমেন্টটা কমে যায়। মুভমেন্টটা যখন কমে যায় তার মানে সেখানে একটা ফোলা ভাব চলে আসে, তার জন্য মুভমেন্টটা কমে যাচ্ছে এবং স্টিফ হতে থাকে জায়গাগুলো। এই সিমটমগুলো কিন্তু আমরা দেখতে পাই যেখানে রিউমেটয়েড আর্থারাইটিস গুলো হয়। তো এই সব রোগগুলোই কিন্তু আমাদের বিভিন্ন ব্যথার সৃষ্টি করে এবং তার আলাদা আলাদা কিন্তু নাম আছে। একদম, আমরা এই বিষয়ে আরো জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। একটু জোরে বলতে হবে, বলুন। বেহালা থেকে বলুন, সমস্যাটা বলুন। সমস্যা তেমন না, মানে ঘাড়ে মানে শোয়ার চলে যাই না, কিন্তু মাস ছয়েক ধরে যন্ত্রণাটা হয়েই যাচ্ছে। ঠিক ঘাড়ের যে শীতটা রয়েছে ওটায়। কোনো চিকিৎসা করেছেন এখনো পর্যন্ত? করেছি, এক্সরে করেছিলাম, এক্সরে করিনি, কিন্তু ওষুধ দিয়ে ওষুধ খাওয়া তো কমে গেছে। আমি হয়তো ক্যাজুয়াল দেখি, আমি এক্সরে করিনি, আবার দেখছি ব্যথাটা আবার হচ্ছে। এক্সরে করেছিলেন না? না না, করা হয়নি। আচ্ছা, ঘাড়ে ঠিক ব্যথাটা হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যথাটা কখন বেশি হয়? তারপরে শুয়ে রয়েছি ঠিক আছে, উঠে গেলেও ব্যথা, যখন ঘুমিয়ে পড়ছি ঠিক আছে, যখন উঠছি ওঠার পর যখন মাথাটা তখনই ব্যথাটা আরো বেশি। মাথাটা ঘুরে তারপরে ব্যথাটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মাথাটা ঘুরে। ঠিক আছে, আপনার কাজ যেগুলো করতে হয় সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বসে রেখে আচ্ছা আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। টিভিতে শুনুন। দেখুন, মেইন এই যে ব্যাপারটা না আপনার, এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, ঠিক আছে? সার্ভাইকাল স্পন্ডিলোসিস এর আমি কিছু সিমটম বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিসে হচ্ছে ব্যথা হবে, এটা তো স্বাভাবিক, ব্যথা হবে। এবং ব্যথাটা কেন হয়? কারণ আমাদের যে ঘাড় যেরকম তার শেপ আছে, ঘাড়টা হচ্ছে বেঁকা থাকে এরকম। যদি সাইড থেকে একটা এক্সরে তোলা হয় দেখবেন নর্মাল যাদের, তাদের ঘাড়ের ব্যথাটা বেঁকা, মানে পেছন দিকে এরকম বেঁকে থাকছে। এটা আমাদের পেছন দিক, এটা আমাদের সামনের দিক, ঠিক আছে? তো এই বেঁকা এরকম হয়ে থাকে। কিন্তু যখনই আপনি ইয়েটা করছেন, কি বলে, বেশি সামনের দিকে ঝুঁকে কাজ করছেন, তখন এইটা সামনের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে? তার মানে কি, ছিল এরকম, হয়ে গেল এরকম। যখনই এরকম হয়ে যাবে তার মানে আপনার জয়েন্টের মধ্যে চাপ পড়ছে। এই চাপগুলোর কোথায় পড়ছে? আপনার ওখান দিয়ে যে নার্ভগুলো গেছে সেই নার্ভের উপরে চাপ পড়ছে। ওখান দিয়ে যেই আপনার রক্তর যে নালীগুলো যাচ্ছে, আর্টারিজ গুলো যাচ্ছে, ভেইনস গুলো যাচ্ছে, সেখানে কিন্তু চাপ পড়ছে।
তো এই চাপের ফলে কি হচ্ছে, সেখানে একটা ব্যথার সেন্সেশন হচ্ছে। এটা হচ্ছে একদম নর্মাল বেসিক জিনিস। এইটা দিন দিন কিন্তু বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে একটা টাইমে এমন হয়ে যায় যে ঘাড়টা এরকম বেঁকেই থাকে। ঠিক আছে, যেহেতু আপনি রেগুলার ওই ধরনেরই কাজ করছেন, সামনে ঝুঁকে কাজ করছেন। আবার কি হবে, এইটা ব্যথার সাথে সাথে আরেকটা সিমটম কি হবে, দেখবেন যে একটা টাইমের পর আপনার স্টিফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনি এইভাবে করে, যে আমরা আজকাল ঘাড় এইভাবে করে নেড়ে কথা বলি, এদিকে ঘুরে কথা বলি, তখন ওটা পারছেন না। ওটা করতে গেলে আপনার পুরো বডিটাকে ঘোরাতে হচ্ছে। দেখবেন অনেককেই, একটু যাদের বয়স, তাদের এরকম প্রবলেম যখন আছে, তাদেরকে ডাকবেন, তার নাম ধরে যখন ডাকবেন পিছন থেকে, সে কিন্তু ঘাড় ঘুরিয়ে আপনাকে দেখবে না, সে পুরো ঘুরে যেতে থাকবে, তারপরে আপনাকে দেখতে পাবে। এবং তাদের ঘাড়টা লক্ষ্য করে দেখবেন সামনের দিকে ঝুঁকে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা সিমটম। তখন কি হয়, ওই যে ঘাড়গুলো বেঁকে থাকে এবং সেখানে হাড়গুলো স্টিফ হয়ে যায়, ওখানের যে মুভমেন্টটা ওইটা কমে যায়। আরেকটা বড় ব্যাপার হয়, দেখবেন এই যে ঘুম থেকে ওঠার পর অথবা আপনি কাজ করছেন, হঠাৎ দেখবেন মাথা ঘুরিয়ে যাবে, যেটা আপনার বললেন ঘুম থেকে ওঠার সময় মাথা ঘোরায় এবং তারপরে ব্যথাটাও বেড়ে যায়। ওই মাথা ঘোরাবে এবং এক একটা ক্ষেত্রে দেখবেন ফেলে দিচ্ছে বিছানায়, একদম মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে, এতটা বাড়াবাড়ি হয়ে যায়, কারো তো বমিও হয়ে যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সিমটম। আপনার তাহলে কি করা উচিত? এখন প্রথম তো হচ্ছে আপনি আমাদের কাছে এসে দেখাবেন, এর ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে, আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে, এনবিপি তে এসে করালে দেখবেন আপনার এই প্রবলেমটা পার্মানেন্টলি সারবে। প্রথম কি হবে, আপনার ট্রিটমেন্টের মাধ্যমে এটা রেস্ট্রিক্ট করা হবে যাতে আর না বাড়তে পারে। দ্বিতীয়ত, এই রোগটাকে সারাতে হবে, তারও ট্রিটমেন্ট আমাদের এখানে হবে। সারিয়ে নিলে কি হবে, আপনি ওই রোগটা থেকে মুক্ত হলেন, না হলে কিন্তু আপনার কষ্ট পেতে হবে। দ্বিতীয়ত আরেকটা কাজ করতে হবে, আপনার সামনের দিকের কাজগুলো যতটা কম ঝুঁকবেন তত কিন্তু আপনি সুস্থ থাকবেন। কি করতে হবে, আপনার টেবিলেরটাকে একটু উঁচু করতে হবে, অথবা আপনার চেয়ারটাকে উঁচু করতে হবে, যাতে কম্পিউটারটা বা যেইখানে বসে আপনি কাজ করছেন, খাতা কলম, সেগুলো আপনার মুখটা সোজা রেখে কাজ করতে পারেন, ঘাড়টা নামাতে না হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনার চলতে হবে। ঘুমানোর সময় আরেকটু মাথায় রাখবেন যে বালিশে মাথা দেবেন না, কারণ বালিশ যদি মাথায় দেবেন তাহলে ঘাড়টা আবার সামনের দিকে ঝুঁকে রাখে, যে কোনো মানুষেরই তাই হয়, আপনি খেয়াল করে দেখবেন। আবার যদি আপনি একেবারে বালিশ ছাড়া শোন, তাহলে দেখবেন অস্বস্তি লাগছে, ঘাড়টা ঝুলে থাকছে। তার জন্য কি করবেন, ঘাড়ের নিচে একটা মোটা টাওয়েল রোল করে ঘাড়ের নিচে দিয়ে ঘুমোবেন, অথবা একটা বিছানার চাদর সেটাকে রোল করে ঘাড়ের নিচে দিয়ে ঘুমোবেন। তাহলে দেখবেন অনেক কমফোর্টেবল হচ্ছে, আরাম পাচ্ছেন। আর ট্রিটমেন্টটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু অ্যানালিসিস করে দিচ্ছেন ডাক্তারবাবু। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বিধাননগর থেকে বলছি। বিধাননগর থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার ভুঁড়িটা বেড়ে যায়। ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? বয়স তো 30। ভুঁড়ি যে বেড়ে যাচ্ছে, আপনার খাওয়া দাওয়াটা কি খুব বেশি রিচ হয়? হয় না, বসে খাওয়া কাজ করি, কিন্তু আর ওজন কত আপনার? হ্যাঁ, আপনার ওজনটা কত? ওজন 61। হ্যাঁ, 61 কেজি। হাইট কত? হাইট হচ্ছে 5 ফুট 4। দেখুন, 61 কেজি 5 ফুট 4-এর জন্য ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, মেন তো তাই। এখন ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, আপনার হজম ঠিক হয়? খাদ্য খাবার খেলে হজম, পটি, এগুলো ঠিক হয়? ঠিক আছে। আর কোনো নেশা করার ব্যাপার আছে যে? হ্যাঁ, নেশা করি না। নেশা করেন না, ঠিক আছে। আপনার এটা আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটার জন্য প্রথম কথা দেখুন, ওজন ঠিক রাখতে গেলে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে সব সময়। প্রথম কথা, আপনার যতটুক প্রয়োজন ততটুক খেতে হবে, জিভের সাথে বেশি খেয়ে ফেললে অসুবিধে আছে, এটা হচ্ছে ফার্স্ট। কারণ কি, আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে দেখবেন আমরা কি খাই, ধরুন আপনার ভাত খাওয়ার অভ্যাস আছে বা রুটি খাওয়ার আছে, আপনি কি খাচ্ছেন? অল্প তরকারি, তার সাথে 2-3-4-5টা যে যেরকম খায় তেমন রুটি, অথবা অনেকটা ভাত। ভাতের পরিমাণ বা রুটির পরিমাণটা সবজির পরিমাণ থেকে আমাদের সবসময় বেশি থাকে, এটা আমাদের খাবারের স্টাইল একটা, ঠিক আছে। এটা যখনই হয়, আপনার সারাদিনে যতটা খরচা হয় এনার্জি, তার থেকে বেশি এনার্জি আপনার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা যেহেতু খরচা হচ্ছে না, তাহলে ওটা বডিতে আপনার স্টোর হয়ে যাবে। কি হিসাবে স্টোর হবে? চর্বি হিসাবে স্টোর হবে, ফ্যাট হিসাবে গেল। এইবার তাহলে আপনার কি করতে হবে? একটা হচ্ছে
ভাত, রুটি, গমের জিনিস, চালের জিনিস, এই ধরনের যেটা আমরা বেশি খাই সেটাকে কমিয়ে আনতে হবে প্রথম। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, যাতে কোনো মতেই আর জমতে না পারে, এক্সট্রা ফ্যাটটা যাতে পেটে জমে না থাকতে পারে, তার জন্য আমার কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। হালকা এক্সারসাইজ, জিমে গিয়ে এক্সারসাইজের কথা আমি বলছি না, নর্মালি আপনি ডেইলি আধ ঘন্টা হাঁটুন, মানে ঘাম ঝরাতে হবে। সেটা আপনার যদি সকালের সময় না হয় রাত্রে করুন। অনেকে বলে যে আমি রাত্রেবেলা তো কিভাবে করব, অফিস থেকে ডাইরেক্ট গাড়ি করে চলে আসি। যদি গাড়ি করে চলে আসেন, তাহলে যদি নিজের গাড়ি থাকে তাহলে তো করার কিছু নেই। যদি ড্রাইভার নিয়ে ইউজ করেন তাহলে ড্রাইভারকে ঠিক 2 কিলোমিটার আগে ছেড়ে দেবেন যে তুমি গাড়ি ঘরে পৌঁছে দাও, আমি হেঁটে যাচ্ছি। অথবা বাসে, ট্রেনে যারা যাচ্ছেন, এমন একটা জায়গায় নামবেন যেখান থেকে আপনি বাড়িটা অ্যাটলিস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হতে পারে। যদি আপনাদের কোনো মেডিকেল কন্ডিশন থাকে যে হার্টের সমস্যা আছে বা কিছু, তাহলে কিন্তু সেটা ডাক্তারবাবুকে আমাদের কাছে এলে আমরা বলে দেবো, অথবা আপনার যে ডাক্তারবাবু আছে তাকে জিজ্ঞাসা করে নেবেন। তবে হাঁটাটা কোনো মতেই ক্ষতি না, কিন্তু কতটা স্পিডে হাঁটবেন ডিপেন্ড করবে আপনার শরীর অনুযায়ী, ঠিক আছে? এটা হচ্ছে হাঁটাটা সবচেয়ে ভালো। এছাড়া যদি কেউ সাইক্লিং করতে পারেন তাহলে সাইক্লিং করুন। মানে এমন কিছু কাজ করতে হবে যেটাতে আপনার ওই ফ্যাটটা যেটা জমে যাচ্ছে সেটা খরচা হয়ে যায়, এই দুটো ভাবে। এবং যদি আপনি এটাকে তাড়াতাড়ি পার্মানেন্টলি ঠিক করতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট দেবো। এর ট্রিটমেন্ট আছে, কোনো সাইড এফেক্ট নেই। কি খাবেন কি খাবেন না, কোন ব্যায়াম করবেন, আমরা যোগাসন প্রেসক্রাইব করে দেবো, কোন যোগাসনটা করবেন। তার সাথে কিছু থেরাপি আছে, সেই থেরাপিগুলো আমরা করাবো, মানে মেডিসিনের মাধ্যমে মেডিসিনগুলো আপনাকে প্রেসক্রাইব করা হবে যাতে আপনার মেটাবলিজমটা বাড়ে, ঠিক আছে? মেটাবলিজমটা 40-এর পর থেকে, বলবো না 30-এর পর থেকে আস্তে আস্তে কমা শুরু করে। তো মেটাবলিজম দেখবেন আপনি, বেশিরভাগ মানুষই কিন্তু যখন মাঝ বয়সে যায় তখন মোটা হওয়া শুরু হয়। একদম ছোটরা কিন্তু অত মোটা থাকে না। হ্যাঁ, 1-2 জন থাকে, সেটা বাড়িতে জিনগত কারণে হতে পারে, বা সেই সব বাচ্চাদেরকে বাড়ির লোকেরা এত বেশি খাইয়ে দেয় বা বাচ্চাগুলো কথা শুনে না, বাইরের খাবার মানে চিপস, এই ভাজা ওই ভাজা খেতে থাকে, ঘরের খাবার খেতে চায় না, তাদের হয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সব সময় কিন্তু একটা জিনিস করবেন, শুধু মাছ, মাংস, ডিম, পনির, দুধ এগুলো খাবেন না, সবজির পরিমাণটা সবচেয়ে বেশি রাখবেন। একটা হিসাব রাখবেন যে আপনার থালার মধ্যে 4টে ভাগ করবেন, সমান ভাগ করবেন। 1 ভাগ রাখবেন রুটি বা চাল জাতীয় খাবার, 1 ভাগ রাখবেন আপনার প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, পনির এই ধরনের, বা সয়াবিন এই ধরনের জিনিস। আর যে 2 ভাগ থাকছে সেই 2 ভাগের মধ্যে শাকসবজি আর ফলমূল মিশিয়ে খাবেন। এইটা মাথায় রাখবেন। এইটা যখনই করবেন তাহলে দেখবেন আপনার মেটাবলিজমটা বাড়ছে। তার সাথে হালকা যোগাসন যেগুলো আমরা দেখিয়ে দেবো, মেটাবলিজম বাড়লে আপনি খেলে সেটা কিন্তু খরচা হয়ে যাবে। যেটা একটা অনেক দেখবেন ছেলেরা থাকে খুব রোগা রোগা, হ্যাঁ, কিন্তু অনেক খেয়ে নেয়, কিন্তু দেখবেন আরে এর কোথায় যায়, পেটে লাগে না, শরীরে লাগে না, তা না, আসলে তার মেটাবলিক রেটটা অনেক হাই, ঠিক আছে? ডাক্তারবাবু, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? উত্তম কুমার বেলা বলছি। আচ্ছা, বলুন উত্তম বাবু, সমস্যাটা বলুন। আমার কোমরে প্রচন্ড ব্যথা, বসলে উঠতে পারছি না, উঠলে নিচে থেকে ঢোকা যাচ্ছে না। বয়স আচ্ছা, কত আপনার? আমার 65। 65। আপনি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? এই 1 সপ্তাহ আগে দেখেছি, কল্যাণ ভূঁইয়া, ডি অর্থ। নাম বলতে হবে না ডাক্তারবাবুর। আচ্ছা, ওখানে কি এসছে, এক্সরে করিয়ে রিপোর্টে কি এসছে? এসে বিপদে বলছি যে একটুখানি হাতটা হয়েছে বলছি। হ্যাঁ, লাম্বার স্পন্ডিলোসিস এটাকে বলা হয়, ঠিক আছে? তো এই যে আপনার যেটা হয়েছে, এই ব্যথাটা কি পা দিয়ে নামে, থায়ের পেছন দিক দিয়ে কি নামে ব্যথাটা? হ্যাঁ, হ্যাঁ, ব্যথাটা এখন নিচের দিকে নামে না, তো পাটা ভারী হয়ে থাকে। হ্যাঁ, ওটাই বলছি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, যদি আপনি মনে করছেন যে এটা আয়ুর্বেদ চিকিৎসা করাতে চান, পার্মানেন্টলি সারাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এর ভালো ট্রিটমেন্ট আছে উইদাউট সার্জারি। কারণ এটাকে যদি এখনই সারিয়ে না নেন, একটা টাইমের পর ডাক্তারবাবুরা বলবেন যে এটা সার্জারি করতে হবে, ঠিক আছে? তখন ওটা কিন্তু আপনার কষ্টদায়ক এবং তার সাথে সাথে কিন্তু খরচা সাপেক্ষ। সেটাও আমি মেনে নিলাম যে আপনি এফোর্ড করতে পারবেন, কিন্তু সেটা করলেই যে সব ঠিক হয়ে যাবে তার কিন্তু নিশ্চয়তা নেই। যদি উইদাউট সার্জারি
ঔষধের মাধ্যমে এবং আয়ুর্বেদে একটা আলাদা পার্ট আছে পঞ্চকর্মা, এই দুটোর মাধ্যমে এটাকে কিন্তু পার্মানেন্টলি ঠিক করা যাবে। কি হবে, প্রথমে হচ্ছে আর বাড়বে না, ক্ষয়টা বাড়বে না, এবং তারপর আস্তে আস্তে ক্ষয়টা ঠিক হতে থাকবে, যে শক্ত ভাবটা আছে সেটা ঠিক হতে থাকবে, এবং আপনার শরীরে যে যে পাছার দিকটা বলছেন ভার হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে ব্যথাটা পাছার দিক থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, তখন কিন্তু আরো কষ্ট। তো আপনার সব রিপোর্ট নিয়ে একবার আমাদের কাছে এসে দেখান, আমাদের ডাক্তারবাবুদের পরামর্শে চললে এটা কিন্তু আপনি খুব মানে একদম খুব ভালোভাবে কিন্তু উইদাউট সার্জারি ঠিক করতে পারবেন। পায়ের তলাতে মনে হচ্ছে কাদা জড়িয়ে রয়েছে, পায়ের তলাটায় মনে হচ্ছে কাদা জড়িয়ে রয়েছে। আপনার কি ইয়ে রয়েছে, কি বলে, সুগার আছে? হ্যাঁ, সুগার আছে। সুগার আছে, কত থাকে? সুগার আপনার 140। ওষুধ খেয়ে 140 থাকছে, ফাস্টিং তাই তো? হুম। ফাস্টিং তো বলছে, না খেয়ে? না খেয়ে। না খেয়ে 140 তাই তো? হুম। ঠিক আছে, আপনি আসুন, সব রিপোর্ট গুলো নিয়ে আসুন, আমাদের ডাক্তারবাবুটা দেখবেন, দেখে আপনাকে আচ্ছা, দুটো কাঁধে কেন দেখা যাচ্ছে? দুটো কাঁধে ব্যথা, ঘাড়ের ব্যথা। দেখুন, ব্যথা তো অনেক কারণে হয়, ঠিক আছে। আপনি যখন হ্যাঁ। আসবেন, আসলে আপনাকে সামনাসামনি যখন দেখা যাবে তখন আসল কারণটা বোঝা যাবে। আরো কিছু প্রশ্ন থাকবে আপনাকে, যেগুলো এখন আমি তো ফোনে ডাইরেক্ট ওইভাবে কথা বলতে পারছি না, ঠিক আছে। আপনি যখন আসবেন আপনাকে যেটা কনসাল্ট করা হবে, কনসাল্ট করলে আপনার আসল কারণটা বেরিয়ে যাবে। তার সাথে যদি কোনো টেস্ট করার দরকার পড়ে আমরা টেস্ট গুলো করিয়ে নেব, টিভিতে সবকিছু শুনুন আপনি। টেস্ট করে একদম ফাইনাল হয়ে যাবে যে আপনার কেন এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তার ট্রিটমেন্ট যখন আমরা করব তখন এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। একদম, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এনবিপির কাছে আসতে হবে। আরো ডিটেলস সেই বিষয়ে ডাক্তারবাবুরা সুন্দরভাবে ডায়াগনোসিস করবেন, দেখে নেবেন যে কি হয়েছে বা সিমটমটা কি, অনেকগুলো ব্যাপার থাকে স্টেপ বাই স্টেপ। সেগুলোর জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ যেমন নিচ্ছেন, আপনি যেমন জানলেন ব্যাপারগুলো, তেমন কিন্তু তাদের ফেস টু ফেস এসে কিন্তু সেগুলোকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমি একটু বলে দিচ্ছি চেম্বারগুলো, আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে ডাক্তারবাবুদের কোথায় কখন পাচ্ছেন। এই জুন মাসের আমি শিডিউলটা জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল। শিলচরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, আমাদের যিনি আজকের গেস্ট ডক্টর ভাদুরী থাকছেন ডক্টর শিলচরে, এবং বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন। বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন। ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে থাকছেন। বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, এবং বর্ধমানে ডক্টর এস ভাদুরী থাকছেন, এবং মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা, এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা। কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন দুর্গাপুরে, এবং পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল। কাকদ্বীপে থাকছেন ডক্টর বি এস ভাদুরী থাকছেন, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এগুলো আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম জুন মাসে। এবং হেড অফিসটা আপনারা জানেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা পাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে কিন্তু হাতিবাগানে থাকছে, যেটা কিন্তু শোভাবাজার শিফট করে হাতিবাগান হয়েছে, এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে থাকছে চেম্বার, এবং বেলুড়ে থাকছে, খিদিরপুরে থাকছে, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও চেম্বার আছে আপনারা জানেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলা, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর উপস্থিত থাকেন। হেল্পিং নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, যেটা
9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু যেমন অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছেন এবং কোথায় কখন ডাক্তারবাবুরা বসছেন, আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তাহলে সেই চিকিৎসালয়ের প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো প্লিজ ক্যারি করে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটা ডায়াগনোসিস করবেন, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমরা পেটের সমস্যা নিয়ে বলছি। হ্যাঁ, আমার অ্যাসিডিটি হয়। সমস্যাটা বলুন, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি যে আমি সকালে কুসুম গরম জলটা খেতে পারবো, ঠান্ডা থেকে খেতে পারবো। আচ্ছা, আপনার অ্যাসিডিটি হয়, আপনি সকালে গরম জলটা খেতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ, পেটটা ভারী হয়ে থাকে। আচ্ছা। দুপুরবেলা ভাত খাওয়ার পর পেটটা ভারী হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ পায়খানা পরিষ্কার হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, পায়খানা করতে হয়। আচ্ছা, আর খাবারগুলো কি খুব তেল মশলা দিয়ে খাবার খান নাকি? না 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 না, আমি হালকা রান্নাই খাই। মাছ মাছ দিয়ে আমি ডিম খাই না, মাইগ্রেন মাথার জন্য ডিম খাই না। মাছটা খুব দিয়ে মাছই খাই, আর মাংস বেশি খাই না। অ্যাসিডটা কখন হচ্ছে বেশি? হ্যাঁ, অ্যাসিডটা কখন বেশি হয়? অ্যাসিড হয় না, কিন্তু পেটটা ভারী হয়ে থাকে খাওয়ার পর। পেটটা ভারী হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি পুরোটা বলে দিচ্ছি আপনাকে। আপনি শুনুন টিভিতে। প্রথম কথা, আপনার যেটা জল খাওয়ার কথাটা, যে কোনো মানুষ ঘুম থেকে উঠে হালকা গরম জল খেতে পারে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? গরমটা ঈশতুষ্ণ গরম জল, মানে একদম গরম না, যে চা যত গরম অতটা না, কিন্তু আপনি যাতে ঢোক গিললে কষ্ট না হয় এরকম গরম জলটা কিন্তু খাবেন। ঘুম থেকে উঠে এক গ্লাস সবাই খাবেন, কারণ এতে কি হবে, আপনার যে ফুড পাইপটা যেখান দিয়ে আপনার খাদ্য খাবারগুলো যায় সেটা পরিষ্কার হয় এবং আপনার কিন্তু মলেরও কিন্তু একটা বেগও আসবে, ঠিক আছে? কারণ আমাদের স্টমাকে গিয়ে এটা জমা হয় জলটা, সেখানে আধ ঘন্টা থাকে, তারপরে বেরিয়ে যায় শরীর থেকে। যতটা শরীর অ্যাবজর্ব করবে, বাদ বাকিটা বেরোবে আমাদের ইউরিন দিয়ে বেরোয়, পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায় এক্সট্রাটা। এবং যখনই যাবে নালীটা আমাদের একদম পরিষ্কার করে দেয়, তো সেটা একটা সুবিধা হয়। এবং তার সাথে সাথে আপনার এবার ভার হয়ে থাকে পেটটা, তার জন্য আমি বলবো আপনি আপাতত স্টার্ট করুন যে শাকসবজিগুলো খাবেন সেগুলো যাতে আপনার গ্যাস না হয় এমনগুলো খাবেন। জেনারেলি কিছু কিছু খাবার আছে, বেগুন আছে, এটাই গ্যাস হয়, কিন্তু মিষ্টি কুমড়ো এটাই গ্যাস হয়। আর শীতকাল হলে মাথায় রাখবেন কোনো কফি ধরনের জিনিস, শালগম আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ব্রোকলি, এই ধরনের জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলোর থেকে কিন্তু শরীরে গ্যাসটা খুব বেশি ফর্ম করে এবং আপনার এই গ্যাসটা বেরোতে পারে না শরীর থেকে, ঠিক আছে? যেহেতু বেরোতে পারে না, তার জন্য পেটের মধ্যে জমে থেকে পেটটা ভার করে দেয় এবং খেতেও দেখবেন আপনার ইচ্ছা হচ্ছে না। এটা হচ্ছে, আপনি বলছেন আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু আমার মনে হয় অতটা পরিষ্কার হচ্ছে না বা পরিমাণে কম হচ্ছে যতটা বেরোনোর কথা। কারণ যদি পায়খানা পরিষ্কার হয়, পায়খানা যখন আমরা যাই তখনই কিন্তু এই গ্যাসটা আমাদের পটির সাথে বেরিয়ে যায়, ঠিক আছে? আমরা বুঝতে পারি না, অনেকে ধরুন যদি বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? অনেক সময় দেখবেন এইটা যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যায়, তখন হজম হয় না, মুখ দিয়ে গ্যাসটা বেরায়, তখন দেখবেন যে হজম না হওয়ার ফলে আগের দিন রাতে আপনি যা খাবারগুলো খেয়েছেন তারই গন্ধ পাবেন, তার মানে ওটা হজম হয়নি। এই জন্য আপনি খাওয়া দাওয়াটা এমন করবেন একদম হালকা, আপনি বললেন হালকাই খাচ্ছেন, কিন্তু এই খাবারগুলোকে বাদ দেবেন। খাবারের টাইমটা দুপুরে মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে করবেন। সকালের ব্রেকফাস্টটা ঘুম থেকে উঠে 40 মিনিট 1 ঘন্টার মধ্যে সকালের ব্রেকফাস্ট করে নেবেন হালকা। দুপুরের ভাত খাওয়া আর সকালের ব্রেকফাস্টের মাঝখানে যে সময়টা, সেখানে আপনি একটা ফল খাবেন রেগুলার, যে ফলটা সহ্য হয়। আমি আমের কথা বলছি না, আমে অনেক সময় গ্যাস তৈরি হয়, ঠিক আছে? অন্য ফল যেগুলো সহজ পাচ্য ফল, সেরকম একটা ফল খাবেন। আর ভিটামিন সি সবচেয়ে ভালো, মৌসম্বি, কমলা লেবু, বাতাবি লেবু যদি খেতে পারেন সবচেয়ে ভালো হয় এগুলো। আর হচ্ছে রাতের খাওয়াটা রাত 10টা 11টা না করে মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে চেষ্টা করুন। এইভাবে করে দেখুন, আপনার প্রবলেমটা আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে। যদি বাই চান্স ঠিক না হয়, তাহলে বুঝতে হবে ভেতরে আরেকটা বড় কিছু সমস্যা আছে, তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ট্রিটমেন্ট করালে
ওই প্রবলেমটা যদি বড় থেকে থাকে সেটাও কিন্তু ঠিক হবে। একদম। আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এই ক্লিনিকে বা এই প্রতিষ্ঠানে বা এই সংস্থায় এসে ডক্টরদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার মাধ্যমে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছে তারই আমি বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আসুন আমরা সেটা দেখে নিই, তারপর আবার আমরা ফিরে আসছি। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরেই, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোন রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউটারাসে টিউমার হয়েছিল এবং ইউটারাসটা বেড়ে গেছিল, এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যার জন্য আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুব প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণ ভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারি 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি, আমি 70% এখন ভালো আছি। আপনারা অবশ্যই দেখলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসেছেন অসংখ্য মানুষরা, দূর দূর প্রান্ত থেকে, কাছের দূরের বন্ধুরা এসে তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন এবং ভালো আছেন। সবচেয়ে বড় কথা, তারা ভালো আছেন, সুস্থতার জায়গা তৈরি করেছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে এনবিপির হাত ধরে। অবশ্যই আমরা তারই কিছু ঝলক, আমরা ছোট ছোট ক্লিপিংসগুলো আপনাদের কাছে তুলে ধরি। এই রকমই কিন্তু অসংখ্য আছে, সেটা তো আমাদের একটা সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, তো তাই আমরা সেটা দিতে পারি না, কিন্তু আমরা সেই পয়েন্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। ভালো আছে তারা, খুব ভালো আছে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে মেডিকেল কনসালটেন্ট এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ চিকিৎসক, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি। ডাক্তারবাবু, এখন তো ব্যথাটা তো একটা, আগে শুনতাম যে 40 আপ বা 50 আপ হলে একটা ব্যথার জায়গা তৈরি হয়, সে জয়েন্ট পেন হোক বা শরীরে যে কোনো জায়গায় ব্যথা হতেই পারে, কিন্তু এখন আর সেই বাতটা অনেকটাই ভেঙে গেছে, সেই ধারণাটা ভেঙে গেছে। এখন ছোট বা টিনেজার থেকে শুরু করে
মধ্য মানে সব রকম মানুষকেই এখন এফেক্ট করছে, ভীষণ ব্যথা, মানুষ কাতরাচ্ছে, যন্ত্রণাদায়ক, ভীষণ যন্ত্রণাদায়ক। তা এখন আমরা যে আমরা যে পরপর যে আমরা ধরুন স্পন্ডিলাইটিস থেকে শুরু করে আর্থারাইটিস যেগুলো থাকে আমাদের, এখন আমার যে পয়েন্টটা নিয়ে খুব আলোচনা খুব ইচ্ছে করছে, যেটা হলো আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। এটা কিন্তু ভীষণ এখন ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে। সেই বিষয়ে একটু জানবো, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে সেটা। দেখুন, আগে যেটা ছিল আমরা দেখতাম যে খুব যখন কেউ বয়স্ক হয়ে গেছে, যাদেরকে আমরা দাদু দিদা, দাদু ঠাকুমা বলতাম, সেই বয়সের মানুষদের কিন্তু হাঁটুর ব্যথা ছিল, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এই ব্যথাগুলো ছিল। ঠিক আছে, কারণ কি হয়, বেশি বয়সে মানুষের হাড়ের ক্ষমতা কমে যায়, মাংসপেশির ক্ষমতা কমে যায়, তাই সেই জায়গায় কিন্তু ব্যথাটা সৃষ্টি হতো। এখন কি হয়েছে, এখন মোটামুটি 35-40 বছর যাদের, তাদেরই দেখা যাচ্ছে অস্টিও আর্থারাইটিস। এর দুটো কারণ আছে। প্রথম কথা, আগের লোকেরা কিন্তু দেখা যেত কায়িক পরিশ্রমটা সবাই করত, ঠিক আছে, সবার বড় বড় বাড়ি ছিল, দেখা যেত যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মুভমেন্ট করছে, নিজেদের রান্না, মহিলাদের কথা বলবো, রান্না বান্না করছে। তো এরকম অনেক কিছুই ছিল। আমি অনেক যদি পিছিয়ে যাই, আমার ঠাকুমা দিদিমার টাইমের যদি কথা বলি, তখন কি ছিল, তখন রান্না যেটা হতো সেটা নিচে হতো, উনুন ছিল, উনুন বলে একটা জিনিস ছিল, উনুন ছিল, তখন তো গ্যাস আসেনি, উনুন ছিল। এবং তারা যখন রান্না করতো, দেখবেন তারা যখন একটা চকি, জল চকির ওপর বসে বা পিঁড়ির ওপর বসে রান্না করতো, দেখা গেছে হাঁটুটার মধ্যে কিন্তু ডাইরেক্ট একটা হিট লাগতো, সেখানে কি হতো, ব্লাড সার্কুলেশনটা ভালো হতো। ঠিক আছে, এটা একটা পজিটিভ জিনিস ছিল। এখন কি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার হ্যাবিটটা হয়ে গেছে। দাঁড়িয়ে রান্না করছে, তাতে কি হচ্ছে, মাসেলের ওপরে স্ট্রেন পড়ছে, প্রথম। দ্বিতীয় কি হচ্ছে, যে আজকাল বিশেষ করে মহিলাদেরকে দেখবেন, তাদের 40 কি মানে 25-30-এর মধ্যে প্রচন্ড মোটা। আপনি যদি কোনো দোকানে গিয়ে রেডিমেড ড্রেস খোঁজেন, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাবেন যে স্মল সাইজ, মিডিয়াম সাইজের ড্রেসগুলো খুব কম। যখন দেখুন আমরা এগুলো রিসার্চ করি, ঠিক আছে, যে মানে কি হচ্ছে সোসাইটিতে, কি হচ্ছে, দেখবেন আপনি কোনো একটা শপিং মলে কোনো একটা ব্র্যান্ডের দোকানে ঢুকলেন, সেখানে দেখবেন স্মল তো পাওয়াই যাবে না, মিডিয়ামটাও কিছু কম, কিন্তু দেখবেন XXL, XXL এই সাইজগুলো অনেক বেশি। এটা কেন রেখেছে দোকানে, কারণ ওটার ডিমান্ড বেশি, মানে মানুষের সাইজগুলো এত বেশি বেড়ে যাচ্ছে, তার জন্য তার ডিমান্ড বেশি, এবং ব্যবসায়ীরা সেইটাই রাখবে যেটা মার্কেটের ডিমান্ড বেশি। এটা তো স্বাভাবিক কথা, তারা ব্যবসা করতে বসেছে, যেটা চলবে না মার্কেটে সেটা তারা রাখবে না। এটা দিয়েই বোঝা যায় যে মানুষের সাইজ বাড়ছে। এটা হচ্ছে একটা বড় কারণ, যে তারা বাড়িতে রান্না বান্না করুক বা কোথাও জব করুক, তারা যখন হাঁটাচলা করছে, দাঁড়িয়ে থাকছে, তখন কিন্তু বডির ওজনটা তার ওটার ওপর পড়ছে, হাড়ের ওপর, এবং হাড়ের ওপর চাপ সৃষ্টি করছে। এটা গেল। তার মানে আমাদের জন্মগতভাবে যতটা ওজন থাকা উচিত ছিল আমাদের হাইট, বয়স অনুযায়ী, তার থেকে বেশি যখনই হবে, চাপটা বেড়ে যাবে, এবং সেটা হাড় সহ্য করতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে, দেখবেন, আবার বলছি, যাদের ওজন বেশি, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বলছি, 90% তাদের মধ্যে খাওয়ার হ্যাবিটটা খুব বেশি, বেশি খায়। কি বেশি খায়, ঘরের খাবার না, বাইরের প্যাকেটের ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খাবার, এগুলো দেখবেন তাদের মধ্যে অনেক বেশি খাবার প্রবণতা আছে। দেখলেই মনে হয় খাই। রাত 2টোর সময়, এই যে এখন যে বাড়িতে ডেলিভারি সব ব্যাপারগুলো হয়েছে, হোম ডেলিভারি, ফুড ডেলিভারি যেগুলো করছে বিভিন্ন কোম্পানি, তারা কিন্তু রাত 2টোর সময়, 3টের সময় কিন্তু গিয়ে ডেলিভারি দিচ্ছে। আমরা যখন ফ্লাইট থেকে নেমে রাত্রে কোনো সময় আসছি, গাড়ি থেকে দেখতে পাই ওই কোম্পানির লোকগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, একজন নয়, বিভিন্ন কোম্পানি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি, মানুষের খাবার টাইমটাই বদলে গেছে, এবং খাচ্ছে কি, সেগুলো তো ঘরের হেলদি ফুড না, বাজে খাবার, একেবারেই বাজে, কোনোটাই হেলদি না। কোনোটাকে টেস্ট করলেই আপনারা বুঝতে পারবেন, টেস্ট মানে কি, মানে ল্যাব টেস্ট করলে বুঝবেন তার মধ্যে কি নেই। ঠিক আছে, তো সেইটাই খুব ক্ষতি করছে, কারণ সেগুলোই কিন্তু আমাদের শরীরে যাচ্ছে, ব্লাডে যাচ্ছে, এবং আস্তে আস্তে শরীরকে দুর্বল করছে, ড্যামেজ করে দিচ্ছে। তৃতীয়ত আরেকটা জিনিস, আজকাল যে আমরা
মুরগি খাই, মুরগির মাংস খাই, আমাদের দেখবেন অনেকেরই মুরগির মাংসের হ্যাবিটটা বেশি, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আরো বলছি, এখন থেকে ধরুন 20 বছর আগেও এই ব্যাপারটা ছিল, এখনো আছে। তাদেরকে যে তৈরি করা হয় খুব তাড়াতাড়ি তার গ্রোথটা বাড়িয়ে দেয়, যাতে মার্কেটে তারা তাড়াতাড়ি বিক্রি করতে পারে। তাহলে যতবার বিক্রি করবে ততবার বেশি পয়সা পাবে। 1 মাস 1.5 মাসে তাদের গ্রোথটা, একটা ধরুন 50 গ্রামের মুরগির একটা বাচ্চাকে 1.5 কেজি 2 কেজি করে দিচ্ছে 1.5 মাসের মধ্যে। তার মানে তাকে এমন একটা কিছু মানে গ্রোথ হরমোন দিচ্ছে, যেটা ধরুন স্টেরয়েডের মতো কাজ করছে, ইনস্ট্যান্ট তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাচ্ছে। শাকসবজির মধ্যেও তাই আছে। একটা ভেজিটেবলস কে দেখা যাচ্ছে কালকে ধরুন ওটা হোলসেল মার্কেটে যাবে, আজকে ওটা এমন একটা সার দিল, ছোট একটা ফুলকপি দেখা যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কি করছে, আমাদের বোনকে ড্যামেজ করছে, আমাদের হার্টকে ড্যামেজ করছে, কিডনিকে ড্যামেজ করছে, লিভারকে ড্যামেজ করছে, প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করছে। যতগুলো আমাদের ভাইটাল অর্গানস আছে আমাদের শরীরে সবগুলোকে ড্যামেজ করছে, হাড়কেও ড্যামেজ করছে। তো তার জন্যই দেখা যাচ্ছে অল্প বয়সেই আজকাল কিন্তু এই অস্টিওআর্থারাইটিসের প্রবলেমটা দেখা দিয়েছে। একদম, আমরা এই বিষয়ে আবার আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কখন বলছিলাম, হুম, লন্ডন থেকে। আচ্ছা বলুন। সমস্যা বলতে গ্যাস অম্বলের সমস্যা, পটি ঠিকঠাক প্রতিদিন ক্লিয়ার হয় না। হ্যাঁ হ্যাঁ, আর গ্যাস অম্বলের সমস্যা, আর পটি ঠিক মতন ক্লিয়ার হয় না। দেখুন, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে গ্যাস অম্বল যেটা সৃষ্টি হয়, আর কিছু না, জিজ্ঞাসা ঠিক আছে? আছে। আচ্ছা, আপনি টিভি এর সাথে কিন্তু এই গ্যাসের সাথে কিন্তু পটি ক্লিয়ার না হওয়ার একটা খুব সুন্দর একটা লিংক আছে। আমি উদাহরণ দিয়ে বললে সবাই বুঝতে পারবেন। সবার বাড়িতে একটা জিনিস আছে যেটা আমরা হয়তো খেয়াল করি না। দেখবেন একটা আমাদের টয়লেটের পেছনে সেপটিক ট্যাঙ্ক বলে একটা কিন্তু জায়গা আছে, যেখানে আমাদের এই মলটা গিয়ে, মানে আমরা যে স্টুল পাস করি, এই মলটা কিন্তু আমাদের গিয়ে ওই জায়গায় জমা হয়, ঠিক আছে। ওই সেপটিক ট্যাঙ্কের পাশেই, মানে সাথেই লাগানো দেখবেন একটা পাইপ আছে, এবং পাইপটার ওপরে কিন্তু ফুটো আছে। কেন এটা দেওয়া হয়েছে? কারণ এই যে স্টুল, এই স্টুলটা ওখানে জমে ফার্মেন্টেশন হয়, মানে ওখানে পচতে থাকে, পচে গিয়ে ওখানে গ্যাস তৈরি হয়, ঠিক আছে। সেটা মানুষের স্টুল না, গোবরের থেকেও কিন্তু তাই হয়, দেখবেন। তার জন্য গোবর গ্যাস বলে একটা কথা আছে, যেটা দিয়ে ওই গ্যাসটা কিন্তু বিভিন্ন জ্বালানি হিসাবে ব্যবহার হয়, বিশেষ করে গ্রামে এগুলো দেখা যায়, খুব সুন্দর জিনিস। তো এই যে হিউম্যান যে স্টুলটা হচ্ছে, এখান থেকেও গ্যাস সৃষ্টি হচ্ছে। যে কোনো কিছু পচলে তার থেকে গ্যাস সৃষ্টি হয়। তো এই স্টুলটা পচে গ্যাস সৃষ্টি হচ্ছে। এটা তো বাইরে হচ্ছে, বাইরে দিয়ে ওটা ফুটো আছে, ফুটো দিয়ে বেরিয়ে গেল। কিন্তু মানুষের পেটের ভিতরে যখন রয়ে যায়, তখনও কিন্তু গ্যাস সৃষ্টি করে। যদি আপনার স্টুলটা বেরোতে না পারে, বেরোলে গ্যাসটা তার সাথে বেরিয়ে যায়। যদি বেরোতে না পারে, তাহলে ও পেটের মধ্যে ঘুরতে থাকে। যখনই পেটের মধ্যে ঘুরবে, পেট ব্যথা হতে পারে, শরীরের বিভিন্ন অংশে গিয়ে সেটা চাপ চাপ ব্যথা লাগতে পারে, আমরা গ্যাসের ব্যথা যেটা বলি। খাওয়ার ইচ্ছে থাকবে না, পেট ভার ভার লাগবে, এবং দেখা যাবে যে আপনি যদি জোর করে খেয়ে নিচ্ছেন, তাহলে হয়তো বমিও হতে পারে, ঠিক আছে, বা অস্বস্তি হবে, শরীরের খুব হাঁসফাঁস করবে। অনেকে দেখবেন খেয়ে ফেলে তারপরে মুখে গলায় আঙুল দিয়ে আবার বমি করতে হচ্ছে, তারপরে সে শান্তি পাচ্ছে, কারণ ওই গ্যাসটা তখন বেরিয়ে যায়। তো এইটা মাথায় রাখবেন, আপনার স্টুলটা প্রথমে ক্লিয়ার করতে হবে, এবং রেগুলার আপনি একটা ঔষধ খেয়ে পেটটার পটিটা করবেন এই বয়সে, সেটা তো ঠিক না। এর জন্য ট্রিটমেন্ট আছে। আপনি এনবিপিতে আসুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে, যেটাতে আপনার কিন্তু পার্মানেন্টলি এই পায়খানার প্রবলেমটাকে ঠিক করে দেবে। তখন আর ওষুধ না খেলেও আপনার পটি কিন্তু ক্লিয়ার হবে। যখনই পটিটা ক্লিয়ার হচ্ছে দেখবেন আপনার গ্যাসও চলে গেছে, অ্যাসিডও হবে না, তখন আপনার খেতেও ভালো লাগবে, খাওয়ার মানে আরেকটু খাই এটাও মনে হবে, এই সবগুলো কিন্তু হয়ে যাবে ঠিক। তো এর জন্য বলবো, রোগটাকে পুষে রাখবেন না, আরো যাতে না খারাপ হয় তার জন্য কি করতে হবে, যত তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম দেখলেন, শুনলেন, বুঝলেন, এবার চলে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের ডাক্তারবাবুদেরকে দেখান, আপনার এই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে।
আসলে গ্যাস অম্বল অ্যাসিডের এই ব্যাপারটা আমরা খুব মানে ক্যাজুয়াল ভাবে নিই, ওই ধামাচাপা একটা দিয়ে দিই, বাইরে থেকে একটু ওষুধপত্র কিনে আমরা অনেক সময় সেটা ইনটেক করি, কিন্তু তার ফলটা যে কতটা মারাত্মক হতে পারে ডাক্তারবাবুরা সেটা কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছেন। তাই রোগটাকে কখনোই পুষবেন, একটা ছোট রোগ থেকে কিন্তু বড় রোগের আকার ধারণ করে। এনপিপি কিন্তু আপনাদের সেই একই ছাদের তলায় সব রকম ব্যবস্থা তারা রেখেছেন। একদিকে যেমন আপনারা সব কি বলবো কোয়ালিফাইড সব ডক্টরদের যেমন পাচ্ছেন, এবং এনবিপি প্রত্যেকটি ডক্টর তারা কিন্তু তাদের শিক্ষা মেধা দিয়ে তারা কিন্তু এই প্রচেষ্টা, তাদের অক্লান্ত পরিশ্রম সবকিছু মিলে মিশেই তারা কিন্তু এত সুন্দর তারা মানুষকে সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তার সঙ্গে অ্যাস্থেটিক একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানেও একেবারে কি বলবো রূপচর্চা, যেটা আমরা রূপ নিয়েও অনেক সময় একটা কি থাকে টেনশনে থাকি বা সেটা নিয়েও আমাদের একটা ডিপ্রেশন থাকে, সেখানেও কিন্তু আপনারা সেটা পাচ্ছেন, এবং হেয়ার স্কিনের ট্রিটমেন্ট সব পাচ্ছেন। তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি, মানে সবকিছু মিলেমিশে একই ছাদের তলা সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু আপনাদের দুটি নাম্বার, হেল্পিং নাম্বার দুটো রাখতে হবে, নোট করে রাখতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আমার মনে হয় আপনারা ভালো অবশ্যই থাকবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার মাথা চুল উঠে যাচ্ছে। বয়স কত? বয়স 37 বছর। 37 বছর। এবং আপনার হজম কেমন হয়? খাদ্য খাবার যেগুলো খান ঠিক মতো হজম হয়? একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। গ্যাসে কোনো ডাক্তার দেখিয়েছে নাকি? না না না। আচ্ছা, আর রাতে ঘুম ঠিক মতো হয়? না, ঠিক হয় না। হ্যাঁ, না ঠিক হয় না। আচ্ছা, জল কতটা খাচ্ছেন আপনি? 3 লিটার 3.5 লিটার। আর খাদ্য খাবার কি বেশি রিচ খাবার হয়ে যায়, যে তেল মশলা বেশি থাকে হ্যাঁ খাবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। আপনার প্রবলেম মেন হচ্ছে কি গ্যাস হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনতে থাকুন। ঠিক আছে, আপনি শুনুন টিভি। দেখুন, আমাদের এই প্রবলেমটা খুব কমন প্রবলেম। 100 জনের মধ্যে দেখবেন 90 জনকেই জিজ্ঞাসা করবেন অ্যাসিড হয়, গ্যাস হয়, বলবে হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবেই। তার এই মেন কারণ হচ্ছে, তার ফার্স্ট কারণ যেটা, সেটা হচ্ছে খাদ্য খাবার। আমরা যে খাদ্য খাবারগুলো খাই, অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। আমরা মুখের স্বাদে, জিভের স্বাদে কিন্তু খেয়ে ফেলি। হয়তো সেই খাবারটা টেস্টি কিন্তু হেলদি না, মানে স্বাস্থ্যকর না। এরকম খাবারগুলোই কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রথম কথা অ্যাসিড বাড়িয়ে দেয় প্রথম, এবং দ্বিতীয়ত দেখা যায় যে অ্যাসিড বেড়ে গেল, হজম ঠিক মতো হলো না, কোষ্ঠকাঠিন্য হলো, মানে কনস্টিপেশন হলো, তারপরে গ্যাস তৈরি হলো। এগুলো আপনার ক্ষেত্রেও বলছি, ঠিক করতে গেলে একটা লাইফস্টাইল সুন্দর মতো মেনটেন করবেন। আমি যেভাবে বলছি একটু মেনটেন করে দেখুন, ভালো থাকবেন। প্রথমেই যেটা করতে হবে, আপনার ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম জল খাবেন। গরম জল খাওয়ার পর ঠিক 40 মানে আধ ঘন্টা কিছু খাবেন না, তারপরে পটিতে চলে যাবেন। এই আধ ঘন্টা পারলে একটু যোগ ব্যায়াম করবেন, যাতে আপনার পটির ব্যাপারটা আরো ঠিক মতো হয়, ঠিক আছে? তারপরে পটি করে এসে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেবেন, হালকা ব্রেকফাস্ট। যাদের মুড়ি খাবার অভ্যাস আছে তারা অল্প করে মুড়ি খান, অতিরিক্ত না। মানে আগে একটা কথা বলতো না, যে কি সকালে বেশি খাবেন মানে রাজার মতো, দুপুরে হচ্ছে মন্ত্রীর মতো, একদম রাত্রে হচ্ছে ভিখারির মতো। এই কথাটা, এই সকাল আর দুপুরের ব্যাপারটা একটু কিন্তু অন্য হতে হবে। কেন? সকালের খাবারটা আপনি হালকা রাখবেন, রাতের খাবারটা হালকা রাখবেন, দুপুরের খাবারটা আপনি খুব আরাম করে ভরপেট ভালো করে খাবেন, এবং একটা নির্দিষ্ট টাইম আছে তার, তাহলেই খাওয়াটা ভালো করে হজম হবে। সেটা হচ্ছে 12টা থেকে 1টা, যখন সূর্য দেবতা আমাদের মাথার ওপর থাকে। সেই টাইমে কিন্তু আমাদের আয়ুর্বেদ বলছে হজম শক্তি সবচেয়ে বেশি থাকে আমাদের, এবং সূর্য যখন অস্ত যায় তখন আমাদের হজম শক্তি কমে যায়। একটা কথা ছোটবেলায় আমি শুনেছিলাম যে ভগবান নাকি বলে দিয়েছিল, তুমি 1 বেলা খাবে, 3 বেলা স্নান করবে। আমরা ওটা উল্টো করে ফেলেছি, ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে যে স্নান আমি 1 বেলা করলেও, খাওয়াটা কিন্তু 3 বেলা খেলেও ঠিক সঠিক টাইমে খেতে আমাদের হবে। যত তাড়াতাড়ি খাবেন সূর্য অস্ত যাওয়ার পর, তত দেখবেন হজম বেশি হবে ভালো। কয়েকদিন হয়তো খিদে পাবে, তারপর থেকে আর খিদে পাবে না, ওই টাইমটাতেই খিদে পাবে। ধরুন আপনি 7টার মধ্যে খেয়ে নিচ্ছেন ডিনার, অনেকে করে, খুব হেলদি থাকে তারা,
তাদের আয়ু বৃদ্ধি পায়, তাদের রোগ হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং শরীরে অনেক এনার্জি। দেখবেন এরকম লোকেরা আছে তারা যারা করে তাদের বয়সটা বেশি, কিন্তু সেই বয়সে অনেকের থেকে সে সুস্থ থাকছে। তার কারণটা সে ওইটা মেনটেন করছে। আমাদের সবারই কিন্তু এটা মেনটেন করা উচিত। আপনি এটা মেনটেন করুন, ঠিক আছে? 8টা-9টার মধ্যে খাবার খেয়ে নেবেন, রাত 10টা-11টা করবেন না, এবং খাবার অ্যাটলিস্ট 2 ঘন্টা পর যাতে ঘুমোতে পারেন। মানে 11টায় খেয়ে 1টায় ঘুমোবেন না, আপনি 9টা খেয়ে নিন, 11টায় ঘুমিয়ে যান, এবং 7 ঘন্টা ঘুম হবে ঠিক মতো, সাউন্ড স্লিপ ঘুম হবে, যাতে ঘুম বারে বারে না ভেঙে যায়, এমন ভাবে ঘুমোবেন। দেখবেন পরের দিন আপনার এনার্জি অনেক বেশি থাকবে কাজ করার জন্য। তো এটা মেনটেন করুন। আর যদি দেখছেন এতে খুব ভালো ফল পাচ্ছেন না, তাহলে বুঝবেন আপনার ভেতরে লিভারের কোনো সমস্যা হয়েছে, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের কাছে আসবেন, আমাদের এনবিপির ডাক্তারবাবুরা আপনাকে দেখবে এবং ঠিক পরামর্শ দেবে, ওষুধ দেবে, তাহলে দেখবেন লিভারের প্রবলেম থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। একদম। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন। জুন মাসের শিডিউলটা আমি জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, মেচেদাতে থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, এবং হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলচরে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, এবং বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দিয়ে, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, এবং বর্ধমানে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন বর্ধমানে, এবং মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা থাকছেন, এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে থাকছেন ডক্টর বি শর্মা, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। আপনাদের কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী থাকছেন, এবং ঝাড়গ্রামে থাকছেন, আপনাদের বলে দিলাম ঝাড়গ্রামেও কিন্তু আপনাদের এ হালদার থাকছেন, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এগুলো আপনাদের জুন মাসের শিডিউলটা জানিয়ে দিলাম। আর আপনারা তো জানেন হেড অফিস কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু প্রত্যেকটি ডক্টরকে আপনারা পাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে আপনারা হাতিবাগানে পাচ্ছেন, এবং ল্যান্সডাউনে দক্ষিণ কলকাতা পেয়ে যাচ্ছেন চেম্বার, এবং বেলুড়ে আছেন, বেলুড়েও চেম্বার রয়েছে, খিদিরপুরে আছে, হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে রয়েছে চেম্বার, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে থাকছে ডক্টর বি শর্মা, সেখানে কিন্তু উপস্থিত থাকছে। ফোন নাম্বারটি আমি একটু জানিয়ে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলস জানতে পাচ্ছেন ডাক্তারবাবুরা কোথাও কখন আছেন, এবং আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দেবে, একদম সবকিছু ডিটেলসটা আপনারা জেনে যেতে পারছেন। আর আপনাদের আরেকটা কথা বলার যদি আপনারা কোথাও চিকিৎসালয়ে ট্রিটমেন্ট করে থাকেন, তার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কালীঘাট থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালি মানে প্রচুর পরিমাণে যন্ত্রণা করে, মানে পা ফেলতে পারি না এরকম অবস্থা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারপরে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এটা কতদিন ধরে হচ্ছে? 15-20 দিন হয়ে গেল। আচ্ছা, আপনি জুতো যেটা পরেন সেটা কি খুব হার্ড লাগে আপনার সোলটা, নাকি ঠিক আছে? না, হার্ড লাগে। আচ্ছা, আপনার দুটো হতে পারে। দেখুন, যদি দেখছেন যে আমি একটা বলে দিচ্ছি, আপনি গরম জলে ডেইলি পা চুবাবেন। কিরকম? একটা পাত্রে ঠান্ডা জল রাখুন, আর একটা পাত্রে গরম জল রাখুন। ঠান্ডা জলে 1 মিনিট চুবিয়ে রাখবেন গোড়ালি অবধি, আবার তুলে সেই পাটাকেই আবার গরম জলে রাখবেন 3 মিনিট। গরম জলটা এমন রাখবেন যাতে পায়ে সহ্য হয়, ঠিক আছে? এবার 1 মিনিট আর 3 মিনিট, 4 মিনিট হলো। এইভাবে করে 10 বার করবেন, মানে টোটাল 40 মিনিট।
ঠান্ডা জলে 1 মিনিট, গরম জলে 3 মিনিট, আবার ঠান্ডা জলে 1 মিনিট, গরম জলে 3 মিনিট, এভাবে করে করবেন। তারপরে মুছে ফেলবেন, দেখবেন আরাম পাবেন। এটা কয়েকদিন করার পরেও যদি দেখছেন আপনার প্রবলেমটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের কাছে আসবেন। তাহলে কিছু রিপোর্ট করাতে হবে, রিপোর্ট করিয়ে দেখতে হবে সেগুলোর প্যারামিটার কি আছে। যদি সেগুলো বেড়ে গিয়ে থাকে তাহলে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, মানে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আবার অনেক সময় কিন্তু গোড়ালি বাড়ে, যেটা বলা হয় ক্যালকেনিয়াম স্পার বলে একটা হয় সমস্যা, যেখানে কি হয় আপনার গোড়ালির হার্টবিটটা বেড়ে যায়, ঠিক আছে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটারও ট্রিটমেন্ট আছে। যেটাই হোক না কেন, যদি দেখছেন 4-5 দিন এটা করার পর আর তবু রয়ে যাচ্ছে ব্যথাটা, তবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তারবাবু, আমাদের যেটা নিয়ে আলোচনা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, আমরা অনেক সময় শুনে থাকি নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু আরেকটা আমাদের শোনা যায়, এবং সেটার ক্ষেত্রে কতটা সেটা সাকসেস হতে পারে, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? একদম এই জায়গাটা খুব মানুষের মধ্যে একটা খুব দ্বিধাগ্রস্ত, মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে। হ্যাঁ, যে দেখুন নি রিপ্লেসমেন্ট যেটা, এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর। যে কোনো পৃথিবীর যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর যখন হয়, তখন ডাক্তারবাবুরা একটা পজিটিভ নিয়ে কিন্তু এগোয়, পজিটিভিটি থাকে যে আমি এটা ঠিক হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় সেটা কিন্তু যে এক্সপেকটেশনটা নিয়ে সার্জারিটা করতে চায় সেটা সাকসেসফুল হয় না, ঠিক আছে। এবং সার্জারি হচ্ছে যে কোনো রোগের শেষ কথা। তো আমার হাতে যদি এমন একটা পদ্ধতি থাকে যেটা উইদাউট সার্জারি করলে আমি সুস্থ হতে পারি, সুস্থ হওয়ার সুযোগ আছে, তাহলে আমি কেন ওটায় আগে যাব না? আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে ভারতবর্ষের একেবারে নিজের জিনিস, বিদেশ থেকে আসা কোনো ট্রিটমেন্ট নয়। এবং এই ট্রিটমেন্টের গুণ এতটাই বেশি যে বাইরের মানুষরা, বাইরের দেশের লোকেরা এটাকে অ্যাডপ্ট করছে। বিদেশে এখন আয়ুর্বেদের চর্চা অনেক হচ্ছে, অনেক বেশি হচ্ছে। যদিও এটা ভারতবর্ষের জিনিস, বাইরে যোগ এবং আয়ুর্বেদ এর চর্চা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে, ঠিক আছে। তো আমরা কেন এটাকে নেব না? ওরা নিজেদের বিদেশের, ওরা যখন ওয়েস্টার্ন মেডিসিনকে বাদ দিয়ে আয়ুর্বেদকে মানে অ্যাডপ্ট করছে, তাহলে আমরা ভারতীয় হয়ে ভারতের চিকিৎসাটার ওপরে যদি ভরসা না করি, বিশ্বাস না করি, তাহলে এর মতো তো বোকামি আর কিছু হবে না। তো আমি একটাই কথা বলবো, যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে অথবা যে কোনো রোগ আছে, তারা একবার আসবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসবেন। এখানে এসে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। কনসাল্ট করার পর ওনাদের কথা শুনে যদি আপনার ভরসা হয়, তাহলে ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন। ট্রিটমেন্ট যেটা বলবে, দেখবেন আপনার ভালো রেজাল্ট পাবেন। কারণ আমরা যে ফিডব্যাকগুলো দেখাই, এগুলো কিন্তু সব পেশেন্ট, এবং তারা ট্রিটমেন্ট নিয়ে কেমন আছেন, কেমন কবে এসছিলেন, কতদিন লেগেছে, তা সব বলে দেয় ওনারা। তো সেই রকম ট্রিটমেন্ট যখন আপনি নেবেন, আপনিও তাদের মতো রেজাল্ট পাবেন। অবশ্যই সেটা কারোর জন্য 2 দিন আগে হবে, 2 দিন পরে হবে রেজাল্ট, কারোর জন্য হয়তো একটু বেশি হবে, কারোর জন্য প্রথমে একটু কম হবে, সেটা হতে পারে, কিন্তু রেজাল্ট আপনি পাবেন এতটুকু শিওর। আর আমরা সেই রোগগুলোকেই ট্রিটমেন্ট করব যার আয়ুর্বেদ অনুযায়ী তার চিকিৎসা রয়েছে। এখানে কোনো মন থেকে করা ব্যাপার নেই, এখানে কোনো ম্যাজিকের ব্যাপার নেই। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে যদি কোনো রোগকে ঠিক করা যায়, আমরা কিন্তু সেই চিকিৎসাটার মানে নিয়েই কাজ করি, রোগ নিয়েই কাজ করি। তো ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, ফোনটা তাহলে অবশ্যই নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, বলুন কি সমস্যাটা বলুন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ স্যার, আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট ভাবে একটু বলুন। চুল পেকে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। কত বয়স? কত? 43। পেটের কোনো সমস্যা আছে? ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, পেটের সমস্যা এমন একটা ডেঞ্জারাস সমস্যা যেখান থেকে ম্যাক্সিমাম রোগ কিন্তু সৃষ্টি হয়। কোলেস্টেরল পেট থেকেই কিন্তু হয়, খাদ্য খাবারের থেকে। আপনি লিভারের সমস্যা পেটের খাদ্য খাবার থেকে হয়, কনস্টিপেশনের সমস্যা খাদ্য খাবার থেকে হয়, আমাশা খাদ্য খাবার থেকে হয়, এমনকি ব্যথা খাদ্য খাবার থেকে হয়, চুলের সমস্যাটা কিন্তু খাদ্য খাবার থেকে হয়। এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যদি আপনি করাতে চান, তাহলে কিন্তু আপনি একবার আমাদের কাছে যোগাযোগ করবেন। এর খুব ভালো ট্রিটমেন্ট আছে, একদম আধুনিক ট্রিটমেন্ট আছে, যার মাধ্যমে কিন্তু আপনার চুল পড়াটা কমবে এবং নতুন করে কিন্তু চুল আসবে।
একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। আজ এই পর্যন্ত, নমস্কার।